অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস একথা বলেন। নির্বাচন নিয়ে কি যে একটা খেলা শুরু হয়েছে, মানে এক একজনের বক্তব্যগুলো এক এক রকম। তা আমি অপেক্ষা করছিলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি বলেন। তো আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় নির্বাচন নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলো না, জনগণ যখন চাইবে তখনই নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বিভিন্ন খাতে সংস্কার, এরপরে যৌক্তিক সময়ের মধ্যে দেয়া হবে নির্বাচন, এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যায়, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করবে না এবং গ্রেপ্তার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। এই পরিবেশটির জন্যই 15-16 বছর বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা, তবে সেই গান শুনে পিলে চমকে যায় তার। সম্প্রতি দেশের বেশ কিছু গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বাংলাদেশের বন্ধু আসলে কে, এই প্রশ্ন যখন মাথার মধ্যে আসে তার আগে আমার মনে হয় বাংলাদেশের কাকে আসলে বন্ধু ভাবা উচিত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর ইউনূস নিজের মুখে বলেছে কবে নির্বাচন দেবে, কবে ইলেকশন এবং নির্বাচন দেওয়া হবে জাতীয় পর্যায়ে। সব কিছু তথ্য জানিয়ে কথা বলেছেন ডক্টর ইউনূস। সেই সাথে ডক্টর ইউনূস আরেকটি কথা বলেছে, যদি শেখ হাসিনা মানুষের ক্ষতি করে থাকে, অন্যায় করে থাকে, বাংলাদেশে এনে তাকে সাজা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সামনে গিয়ে এই বক্তব্যটি দিয়েছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এমন বক্তব্য আপনারা কেমনভাবে দেখেছেন, সেটা আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন, যে তথ্য দিয়েছে রুহুল কবির রিজভী সাহেব। সেই সাথে শেখ হাসিনা যে গান শোনাতো সোহেল তাজকে, সেই বিষয় নিয়েও কিন্তু মুখ খুলেছে। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আশা রাখবো স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, খুবই চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বিভিন্ন খাতে সংস্কার, এরপরে যৌক্তিক সময়ের মধ্যে দেয়া হবে নির্বাচন, এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অপরাধের বিচারের মুখোমুখি করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলেও জানান ডক্টর ইউনূস। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্ক টাইমসের জলবায়ু বিষয়ক এক অধিবেশনে সাংবাদিক সুমিনী সেনগুপ্তকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশ বিপর্যয়ের কারণ পরিত্রাণের উপায়ের পাশাপাশি দেশের রাজনীতি সংস্কার ইস্যুতে নানা প্রশ্নের জবাব দেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য, এরপরে নির্বাচন। So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months. What needs to be done? So there'll be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think this can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Okay. 3 months. We gave the time to 3 months to the commission. 3 months. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. That's it. বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, অপরাধ করলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has committed crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিতে বর্তমান সরকারের উদ্যোগ নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। And nobody is victim of political victimization of this nature in Bangladesh right now. They are those who are guilty, they left the country. So the people who are there still, nobody is saying you belong to this old party, so you should be punished. Nobody is saying that. নির্বাচনে নিজের অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। I'm not in the running business at all. There is no chance that you would run for office. No way. That's not me. অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস একথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন।
ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কারের সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। নির্বাচন নিয়ে কি যে একটা খেলা শুরু হয়েছে, মানে এক একজনের বক্তব্যগুলো এক এক রকম। তা আমি অপেক্ষা করছিলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি বলেন। তো আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় নির্বাচন নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলো না, জনগণ যখন চাইবে তখনই নির্বাচন হবে। তো জনগণ তো আর জনগণ নাই, আওয়ামী জনগণ, বিএনপি জনগণ, জামাতি জনগণ, হেফাজতি জনগণ, জনগণেরও নানান কালার আছে। এই সব কিছুর বাইরে পাগল এই মুহূর্তে রিয়েল জনগণ হইতে পারে, তবে পাগলের মধ্যে এখন দলবাজি আছে। তো ফাইনাল এসে নির্বাচন কবে হচ্ছে? একদিকে সেনাপ্রধান বলছেন 18 মাস, অপরদিকে যিনি নির্বাচন কমিশনকে সংস্কারের দায়িত্ব পেয়েছেন বদিউল আলম মজুমদার, তিনি আবার বলছেন বিষয়টাতে একটু সময় লাগবে, এত তাড়াতাড়ির সুযোগ নাই। ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে আপনারা জানেন যে বিচরণ করছেন, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদের সাথে, রাষ্ট্রদূতদের সাথে, মানে রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করছেন। সেইখানে গিয়া নির্বাচন নিয়ে তিনি একটা বার্তা দিয়েছেন। তবে এইখানেও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে কবে, সময়কালটা নিয়ে। দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শব্দগুলো দেখেন, ভোটার তালিকা, তার মানে এই মুহূর্তে ভোটার তালিকা নিয়ে একটা ঝামেলা আছে, সেটাকে আপডেট করতে হবে। দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে, এখন এটা কি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে উপনীত হবেন, নাকি অন্তর্বর্তী সরকারকে যারা পরিচালনা করছেন তাদের সাথে হবেন, নাকি জনগণের সাথে কোনো গণভোটে বিষয়টা সামনে আসবে, রোড ম্যাপটা কি হবে ঐক্যমতে পৌঁছার, এটা একটা ইস্যু যে মানে সংস্কারের ইস্যুটাতে। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াবার সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলছেন যে নির্বাচন বেসিক্যালি বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে 6টি কমিশন গঠন করেছে সেই সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন। তিনি বলছেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, সংস্কারের বিষয়ে একমত হবে, এরপর ভোটার তালিকা প্রস্তুত হবে, তারপর নির্বাচনের তারিখটা সামনে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবে। তিনি এই উদ্যোগে আবার ডক্টর ইউনূসের প্রতি সমর্থনও জানিয়েছেন। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টিকে দ্রুত ট্র্যাক করবে। যাই হোক, এখানে নানান বক্তব্য আসছে। তো একদিকে আবার নির্বাচন নিয়ে আওয়ামী লীগও সাধুবাদ জানাচ্ছে সেনাপ্রধানকে, যে ফাইন 18 মাসের সময় দিচ্ছেন, আরও আগেই দিয়ে দেন, আমরা তো তরতরায় ক্ষমতায় চলে আসবো। আর আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন বা সংস্কার কোনোটাই গ্রহণযোগ্য হবে না দাবি হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ধারাগুলো পরিবর্তন করা হচ্ছে, গণহত্যার অভিযোগে কোনো দল যদি কানেক্ট হয় 10 বছরের জন্য ব্যান করারও কিন্তু আইন তৈরি করা হচ্ছে। কেউ কেউ বলছেন এটা বেসিক্যালি আইনটা বাস্তব হবে বা বাস্তবায়নের প্রথম ধাপটাই হবে আওয়ামী লীগের উপর দিয়া। তো আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার যে স্বপ্ন, সেটা রাষ্ট্রীয়ভাবে আইন করেই, টেকনিক্যালি রাষ্ট্রীয়ভাবে আইন না, ধরেন আদালত কর্তৃক এই বিচারের মাধ্যমেই, রায়ের মাধ্যমেই হয়তো আওয়ামী লীগ তাদের নির্বাচন করার সক্ষমতা হারাইলেও হারাইতে পারে। এখন এটা বলা যাচ্ছে না যে আমাদের উপদেষ্টারা আসলে ফাইনালি কোন দিকে মুভমেন্ট করবেন বা এটার রেজাল্টটা কী হবে, প্রসিকিউশন থেকে কী রেজাল্ট আসবে। তবে নির্বাচনের স্পেসিফিক টাইম এখন আসলে কারোর কথাই কিন্তু এটা বোঝা যাচ্ছে না, সময় বলে দেবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যায়, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করবে না, এবং গ্রেপ্তার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। এই পরিবেশটির জন্যই 15-16 বছর বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে। আর সংগ্রাম করতে গিয়ে আমাদের কত ছেলে, আমাদের কত নেতা তারা যে গুম খুনের শিকার হয়েছে, যদি আমি তার তালিকা ধরে বলি তাহলে সারা দিন পার হয়ে যাবে। সারা দেশে শত শত নেতা কর্মী গুম হয়েছে। শুধু একটাই কারণ, আমরা কথা বলতে চাই, আমরা স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে চাই। আমি অন্যের সাথে আমার দ্বিমত থাকতে পারি, কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিতে পারি। এটা একজন ফরাসি দার্শনিকের কথা। এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। কেউ যদি সজীব ওয়াজেদ জয় তিনি কি করছেন, তিনি কিভাবে বিদেশে তার জীবন চলে, তিনি বাংলাদেশে কত টাকার বেতন পান, প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে কারো ক্ষমতা ছিল এই বিষয়ে কোনো প্রশ্ন করার, কথা বলার কারো কোনো ক্ষমতা ছিল না। কেউ সামান্য লিখেছিলেন একজন বিখ্যাত সাংবাদিক শফিক রেহমান সাহেব, তার বয়স তখন 83-84 বছর। ওই বয়সেই তাকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে মাসের পর মাস কারাগারে নির্যাতন করেছে। 72 থেকে 75 এই প্রধানমন্ত্রীর বাপের আমল এইরকম দুঃসময় ছিল। রক্ষী বাহিনীর সেই বিভৎস অত্যাচারের কাহিনী এখনো যাদের বয়স 70-80 এমনকি 60 না, যাদের 65 থেকে 70 এবং উপরে, তারা বলতে পারবে কি ভয়ঙ্কর দুঃসময় তারা দেখেছে। কিন্তু শেখ হাসিনার বাবার নামে, পিতার নামে সেই সময় তার দুঃশাসনের কথা যদি শেখ হাসিনার আমলে কেউ বলতে যেত, তাহলে তাকে আর ফিরিয়ে আনা যেত। একেবারেই দেশটা পারিবারিক সম্পত্তি করেছিলেন
সে তার বাবা তার পরিবারের লোকেদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাদের ঘনিষ্ঠ লোকরা লুটপাট করবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনার জ্বালানি নেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রগুলি কার? শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, আত্মীয় স্বজন এদের। তাই যে আমি কি জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করব, সেই জ্বালানির সংস্থান নেই, নতুন করে কোনো গ্যাস কূপ খনন করা হচ্ছে না, অথচ বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে। আর এই দিতে গিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন না করলেও অথবা বিদ্যুৎ না লাগলেও এই স্থাপনার জন্য সরকারকে ভাড়া দিতে হয়। এই ভাড়ার টাকাটা কে দেয়? এই জনগণের ট্যাক্স থেকে, এই জনগণের পকেট পেরে পকেট মার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বন্ধুরা আমার, এই তো হলো পরিস্থিতি। এই কারণেই তিনি বর্বর আক্রমণ চালিয়েছেন আন্দোলনের কথা শুনলে, গণতন্ত্রের কথা শুনলে, আইনের শাসনের কথা শুনলে। এই যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবের নারকীয় হত্যাকাণ্ড চালালেন শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা, তবে সেই গান শুনে পিলে চমকে যায় তার। সম্প্রতি দেশের বেশ কিছু গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। কি এমন ছিল সেইখানে? কেন বা মন্ত্রিত্ব পাওয়ার 5 মাসের মাথায় পদত্যাগ করেছিলেন সোহেল তাজ? গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে একে একে বের হতে থাকে তার ভয়ঙ্কর রূপ। গত 15 বছর যারা কথা বলেননি তারাও একে একে দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি দেশের বেশ কিছু গণমাধ্যম ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের এক ইউটিউব পডকাস্টে তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সাক্ষাৎকারে সোহেল তাজ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করে তিনি আমেরিকায় নিজ পরিবারের কাছে ফিরে যান। পরে টেলিফোনে তার সাথে কথা হয় শেখ হাসিনার। সে সময় শেখ হাসিনা তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে চান। তিনি সোহেল তাজকে বলেন, তোমার কি লাগবে বলো, যা চাও তাই দেব। এমনকি তাকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পদের প্রস্তাবও দেওয়া হয়। জবাবে সোহেল তাজ বলেন, আমি কিছুই চাই না, দয়া করে আমাকে ছেড়ে দেন। এরপর শেখ হাসিনা গান গাওয়া শুরু করলেন। সোহেল তাজ বলেন, সেই গান শুনে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সোহেল তাজ যখন তাকে মন্ত্রিত্ব থেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন তখন শেখ হাসিনা সুরে সুরে বলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। সোহেল তাজ বলেন, শেখ হাসিনার এই গান শুনে তিনি হতভম্ব হয়ে যান। তিনি ঠিক বুঝতে পারছিলেন না কেন একটা দেশের প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন। এটা কি কোনো ধরনের হুমকি নাকি তার স্নেহ? শুধু সোহেল তাজই নয়, শেখ হাসিনার এমন ভয়ঙ্কর ও উদ্ভট আচরণ নিয়ে এর আগেও কথা বলেছেন তার একসময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মর্তিউর রহমান রেন্টু। তিনি তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, 1991 থেকে 96 পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন সরকার পতনের জন্য প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের সভা সমাবেশ থাকত। আর এসব সমাবেশে লাশ ফালানোর নির্দেশ দিতেন স্বয়ং শেখ হাসিনা। যতক্ষণ পর্যন্ত মৃত্যুর খবর না আসতো ততক্ষণ তিনি ছটফট করতেন। যখনই মৃত্যু সংবাদ আসতো তিনি আনন্দে হাততালি দিতেন, এমনকি স্বাভাবিক সময়ের চেয়ে বেশি খেতেন। এছাড়াও একই বইতে রেন্টু লিখেন, 1994 সালের 26শে জুন যখন শহীদ জননী জাহানারা ইমাম মৃত্যুবরণ করেন তখন শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলেন, মিষ্টি খাও মিষ্টি, আমার একটা প্রতিদ্বন্দ্বী বিদায় হয়েছে, আপদ গেছে। এছাড়াও বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে সোহেল তাজ বলেন, তিনি সে সময় আমেরিকাতে ছিলেন এবং সেখান থেকে টেলিফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দেন। তারা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে কথা বলতে। সাহারা খাতুন বলেন, এই বিষয়টি শেখ হাসিনা দেখছেন। পরে সোহেল তাজ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলে তিনি বলেন, তুমি আমেরিকা বসে বেশি বুঝো না, আমি দেখছি। সোহেল তাজ বলেন, তার সাথে তাজউদ্দিন আহমেদের পরিচয় জড়িত ছিল আর তাই শেখ হাসিনা ও আওয়ামী লীগ তাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। তিনি বলেন, শেখ হাসিনা আমার সাথে ও বাংলাদেশের সাথে বিট্রে বা বিশ্বাসঘাতকতা করেছেন। আর এসব কারণেই প্রতিবাদ হিসেবে মন্ত্রিত্ব পাওয়ার 5 মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। বাংলাদেশের বন্ধু আসলে কে, এই প্রশ্ন যখন মাথার মধ্যে আসে তার আগে আমার মনে হয় বাংলাদেশের কাকে আসলে বন্ধু ভাবা উচিত। একটা শক্তিশালী দেশ হিসেবে যদি রাশিয়া বাংলাদেশের পাশে আসে অথবা আমেরিকা বাংলাদেশের পাশে আসে, সারা বিশ্বের দৃষ্টিতে শক্তিশালী দেশ হিসেবে আমাদেরকে আমেরিকার ফেভার নেওয়া উচিত। কিন্তু যেহেতু আমেরিকা দক্ষিণ এশিয়ায় নিজের চোখ দিয়ে দেখে কম, ভারতের চোখ দিয়ে দেখে, অর্থাৎ বিষয়টা এরকম, দক্ষিণ এশিয়ায় ভারত ইজরাদারি নিয়েছে নিয়ন্ত্রণের এবং কর্তৃত্বের। তো এইরকম দেখতে গিয়ে আমরা একটা বিপদে পড়ে গেছি যে ভারত তো আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না, আমাদের সীমান্তে নাগরিক হত্যা, নদীগুলোর উপরে বাঁধ দিয়ে দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করছে, আরও অনেকগুলো বিষয় রয়েছে, বাণিজ্যিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, অনেকগুলো বিষয়। সামগ্রিকভাবে এই রাষ্ট্রটাকে এদেশের নাগরিকরা মনে প্রাণে শত্রুই মনে করে। তো এইরকম শত্রু ভাবাপন্ন একটা দেশ, তার সঙ্গে আমেরিকা লিয়াজ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করবে আর বাংলাদেশ সেটাকে বন্ধুত্ব হিসেবে নেবে, এটা মনে হয় এতটা সহজ না। তবে আমেরিকা যদি বাংলাদেশের বিষয়ে সরাসরি কোনো পলিসি নেয় তখন বাংলাদেশ সেই বিষয়গুলো ভেবে দেখতে পারে। যেমন সাম্প্রতিক সময়ে আপনার হলো আমাদের এই সরকার ভারতের বিষয়ে বেশ জোরে জোরে কথা বলছিল, আমেরিকার একটা প্রতিনিধি এসে মিটিং করলো, ভারতের প্রতি সুর নরম হয়ে গেল।
তাহলে এই জায়গাতেই সিদ্ধান্ত নেওয়া যায় যে আমেরিকা যেহেতু ভারতের দৃষ্টিতে আমাদেরকে দেখে, তাই আমেরিকা কতটুকু ভালো বন্ধু হবে এটা বিবেচনার বিষয়। এবার আসি যে রাশিয়ার ক্ষেত্রে। প্রথমত হলো রাশিয়ার সাথে বাংলাদেশের কমিউনিকেশন খুবই বাজে। এটাও মানে সরাসরি স্থলভাগের তো সম্পর্ক নাই বা আমাদের কাছাকাছিও কোনো রাষ্ট্র না। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, ট্রেড, কমার্স এগুলো রাশিয়ার সঙ্গে বেশি একটা সুবিধার না। সে জায়গা থেকে বন্ধু হিসেবে রাশিয়া তেমন কোনো উপকার করতে পারবে বলে আমাদের মনে হয় না। তাহলে বাংলাদেশের আসলে কাকে বন্ধু ভাবা উচিত বা কে বাংলাদেশের বন্ধু হতে পারে? এই জায়গা থেকে বাংলাদেশের খুব নিকটে মাত্র 23 থেকে 25 কিলোমিটার, আর ওরা যদি আরও 60 কিলোমিটার ভারতের ভিতরে ঢুকে পড়ে, সেই দূরত্বটা ধরেন হয়ে যেতে পারে 8-10 কিলোমিটার এরকম হতে পারে, বা 15 কিলোমিটার হতে পারে। চীন এইরকম কাছাকাছি আছে, এবং চীন হলো এমন একটা রাষ্ট্র যারা রাজনীতির চেয়ে ব্যবসাকে গুরুত্ব দেয় বেশি। ব্যবসা, বিনিয়োগ, ডেভেলপমেন্ট অথবা ইনোভেশন এগুলো। এই জায়গা থেকে যেহেতু চীন ভারত দ্বন্দ্ব লেগে আছে, বাংলাদেশ ভারত দ্বন্দ্ব লেগে আছে, সে জায়গা থেকে চীন হতে পারে উত্তম বন্ধু। এটা বাংলাদেশের বন্ধু ভাবা উচিত চীনকে। কতগুলো কারণে আমি আপনাদেরকে বলছি। যদি চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিক টাই হয়, যে তাদের যে ছোটো ছোটো কলকারখানা যেটা চীনের প্রয়োজন নাই সেগুলো বাংলাদেশে শিফট করতে পারে অথবা টেকনোলজি শেয়ারিং করতে পারে, তাহলে সেক্ষেত্রে মানে বাংলাদেশ হতে পারে চীনের মতো দ্বিতীয় উৎপাদন কারখানা সারা বিশ্বের। ঠিক আছে, অলরেডি চীনের অনেকগুলো ব্র্যান্ড, যেমন বিবিকে ইলেকট্রনিক্সের আপনার হলো রিয়েলমি, ভিভো, অপ্পো, ওয়ানপ্লাস, 4টা ব্র্যান্ড কিন্তু আলাদা, সবাই আমরা জানি, কিন্তু এরকম 4টা ব্র্যান্ড একই ব্র্যান্ড। বিবিকে ইলেকট্রনিক্সের অধীনে 4টা নামে তারা ব্যবসা করছে। ঠিক আছে, যে একটা নিষেধাজ্ঞা পাইলে আরেকটা চলবে, এরকম বিষয়টা। তো এই 4টা ব্র্যান্ড বাংলাদেশে উৎপাদন শুরু হয়েছে। এরকম আরও অনেকগুলো চায়নার মানে এখানে ইনভেস্টমেন্ট রয়েছে, যেগুলো তারা ব্যবসা করছে, উৎপাদন করছে বাংলাদেশে। বাংলাদেশের লেবাররা কাজ করতেছে, সামগ্রিকভাবে মানে দেশে উপকারী হচ্ছে। তো চীনকে বন্ধু হিসেবে যদি ভাবা যায়, তাহলে চীনের উৎপাদনের লিগেসি যদি বাংলাদেশে কিছুটা যদি নিয়ে আসা যায়। দেখেন, ভারত চীন শত্রুতা থাকলেও ভারত কিন্তু চীনের টেকনোলজি নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করছে না, ইনভেস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করছে না। বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো ভারতে আসছে, এতে ভারত উদারভাবে গ্রহণ করছে। মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো বাংলাদেশ কেন গ্রহণ করবে না? ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের আসলে একটা ডিসিশন নেওয়া উচিত যে আমরা এই জায়গাতে কাজ করতে পারি কিনা। এটা হলো বাণিজ্যিক ক্ষেত্রে গেল। আরেকটা বিষয় হলো যে আমাদের সার্বভৌমত্বের বিষয়ে, যে বাংলাদেশ 3 দিক থেকে ঘেরা ভারত দ্বারা, এবং সেইখানে ট্রাম্প কার্ড হিসেবে আছে পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এইগুলো রাষ্ট্রগুলো। তো এই সমস্ত রাষ্ট্র বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে কিনা বলতে পারছি না, তবে পাকিস্তান বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে, আমি আপনাকে লিখে রাখছি। পাশাপাশি চায়নাও বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে এবং বাংলাদেশকে হেল্প করবে ইফ দেয়ার আর এনি ক্যাওয়াজ উইথ ইন্ডিয়া। ঠিক আছে, তো ইন্ডিয়ার সাথে কোনো ক্যাওয়াজ লাগলে চায়না একটা ভূমিকা রাখবে সেখানে। তো এই বিবেচনায় দেখেন, সামরিক দিক থেকে, সার্বভৌমত্বের দিক থেকে চায়না হতে পারে একটা বেটার পার্টনার। ঠিক আছে, বেটার পার্টনার মানে আমেরিকার চেয়েও বেটার পার্টনার হতে পারে। আরেকটা বিষয় আছে, আমাদের নদীগুলোর উপরে ইন্ডিয়া ব্যাপকভাবে বাদ দিয়েছে। 54 নদীর উপরে আমরা শুনতাম যে 500 বাদ, কিন্তু বাস্তবে আরও এটা 1000-এর উপরে হয়ে গেছে। আমাদের হলো মানে নিচু দেশ, এখানে পানি গড়ে আসে, ওরা কি করছে, সবগুলো নদীর উপরে বাদ দিয়ে পানি প্রত্যাহার করে অন্য দিকে ওদিক নিয়ে গেছে। এরকম নিয়ে যাওয়ার ফলে আমরা পানি বঞ্চিত হচ্ছি। ঠিক একইভাবে এই নদীগুলো যেগুলো আছে না, এই নদীগুলো মানে তিব্বত, হিমালয় বিভিন্ন অঞ্চল থেকে তৈরি হয়েছে, যেগুলো চায়নার সাথে খুব ক্লোজলি রিলেটেড, এবং এই নদীগুলো চায়না থেকে উৎপন্ন হয়ে ইন্ডিয়াতে গেছে। তো আমরা যদি নদীগুলোর ক্ষেত্রে আমাদের ধরেন বড় 2টা প্রকল্প, ফারাক্কা আর এদিকে চায়না, আর এদিকে আপনার হলো সিলেটের দিকে একটা, এই 3টা বড় অঞ্চলে যদি একটা বড় আপনার হলো পানি নিয়ে কোনো একটা মহাপরিকল্পনা করি, তাহলে সেই জায়গাতে ভারত আবার চাই, মানে এই বিষয়টা বলছি না আপনাদেরকে, যে চায়না যদি এই জায়গাগুলোতে ইনভেস্ট করে অথবা বাংলাদেশকে অবকাঠামোগত সাহায্য করে, চায়নার ড্যামগুলো যে কত আধুনিক এটা আপনারা জানেন। ঠিক আছে, এটা মানে বলা হয় যে পৃথিবীর গতি থামিয়ে দেয়, এরকম ড্যামও চায়নার আছে। তো চায়না সেই ড্যাম প্রযুক্তি দিয়ে যদি বাংলাদেশকে সাপোর্ট করে, তারা সাপোর্ট করতে চায় কিনা সেটা একটা বিষয়, কিন্তু এখন পর্যন্ত তারা আগ্রহ দেখাইছে এবং তারা এটা করতে চায়, যেটা তিস্তা প্রকল্প নিয়ে তারা একটা মহাপ্রকল্প করতে চায়। এবং আমি মনে করি চায়না ইন্ডিয়ার যে বাঁধটা রয়েছে এখানে গজলডোবা বাঁধ, এই গজলডোবা বাঁধকে বিট দেওয়ার একবারে 100% সমর্থন আছে। মানে একটা হলো তারা এখানে অবকাঠামোগতভাবে ইঞ্জিনিয়ারিং নকশার মাধ্যমে করতে পারবে, 2 নাম্বার হলো এই নদীগুলোর উৎপত্তি হয়েছে চায়না থেকে। সো ইন্ডিয়া যদি এখানে তালবাহানা করে, চায়না ওখান থেকে সুইচ টিকতে পারবে। 2টা বিষয়। এই জায়গা থেকে ইন্ডিয়া আবার আপনার হলো আগ্রহ দেখাচ্ছে। যখন চায়না আগ্রহ দেখালো তখন বলতেছে আমরাই আগ্রহী এই বিষয়ে, এই মহাপরিকল্পনায় কাজ করতে। তো ইন্ডিয়া যদি আগ্রহ হয়, তাহলে ইন্ডিয়ার তো নতুন করে বাঁধ তৈরি করার কথা নয়, তার যে বাঁধটা আছে ওই বাঁধেই তো পরিকল্পনায় বাংলাদেশকে অংশীদার করতে পারে, তাই না? তার মানে ইন্ডিয়া আসলে এখানে বেস্ট অপশন না। বাংলাদেশের হাসিনা থাকা অবস্থায় কিছু সুশীল এটাকে আবার বেস্ট অপশন বলছিল যে না, ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব রেখে এই বাঁধ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এরকম তাদের মনে রাখতে হবে যে শেখ মুজিবুর রহমানকে
রাজি করায় ফারাক্কাবাদ চালু কইরা এখনও বন্ধ হয় নাই। সো ইন্ডিয়া বেটার অপশন হবে না এই ভৌগোলিক পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতিতে, অর্থনৈতিক, এটা আমরা সবাই জানি। সে জায়গা থেকে এখন নতুন করে ভাবনার সময় আছে। ওই ব্যাখ্যাগুলো আসলে আওয়ামী লেসপন্সারদের ব্যাখ্যা, যে ইন্ডিয়া বেস্ট অপশন হবে তিস্তা মহাপরিকল্পনা করার জন্য। ইন্ডিয়া যদি বেস্ট অপশন হয় তাহলে তো ইন্ডিয়ার মহাপরিকল্পনা করার প্রয়োজন নাই, যেটা গজলডোবাতে তারা যদি বাংলাদেশের সাথে পানি শেয়ারিং করে, যদি উঁচু লেভেল তৈরি করে, এক্সট্রা ফোর্স তৈরি করে আমাদেরকে ভাঙচুর না করে, তাহলে এটা প্রয়োজনই নাই এই মহাপরিকল্পনার। ঠিক আছে, তো এই জায়গা থেকে মানে চায়নার সঙ্গে আমাদের ডিসিশন নিতেই হবে। একটা উৎপত্তিস্থলে চায়না আছে, আর তারা তাদের বেস্ট টেকনোলজির কারণে আমরা এই ইফোর্টটা আমরা নিতে পারি। তো এগুলো মোটামুটি একটা আলোচনা যে আমরা কীভাবে শেয়ারিং হতে পারি। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ আলোচনা আছে বন্ধু খোঁজার ক্ষেত্রে। দেখেন, বাংলাদেশকে ভারত এমন কোনো অস্ত্র দেবে না, অথবা আমেরিকাও বাংলাদেশকে এমন কোনো অস্ত্র দেবে না যেটা আমেরিকার বন্ধু ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যায়। অথবা অস্ত্র দিলে ওই অস্ত্রের সুইচটা বাংলাদেশকে দেবে না, এইটা বা নিয়ন্ত্রণ রাখবে বা এর ভিতরে একটা ফাঁদ থাকবে এরকম। কিন্তু এক্ষেত্রে মানে যেহেতু চায়না এবং ইন্ডিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, আবার চায়না পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, সুতরাং আমাদের মানে ছোটোখাটো মিসাইল, তারপরে আর্মস, এগুলো টেকনোলজি শেয়ারিং, এগুলো চায়না আপনার হলো দিবে কিনা জানি না, তবে পাকিস্তান বেস্ট অপশন হতে পারে। ঠিক আছে, মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে আপনার হলো শক্তিশালী এখন মানে পারমাণবিক শক্তির কারণে সেটা হলো পাকিস্তান। ঠিক আছে, এবং ইন্ডিয়া ইস্যুতে পাকিস্তান বাংলাদেশকে মানে হেল্প করার সম্ভাবনা আছে অ্যাজ মুসলিম ব্রাদার। ওকে, এগুলো অনেকগুলো অ্যানালাইসিস আছে, অনেকগুলো বিশ্লেষণ আছে। আসলে আমি তো মানে কূটনৈতিক, অর্থনীতি এগুলোতে অনেক বেশি পারদর্শী না, তো মাথার মধ্যে যেগুলো আসে সেগুলো এইভাবে অনুধাবন করি আপনাদেরকে বললাম। তো এখানে আমেরিকার একটা নতুন পলিসি আসছে যেটা আমাদের উপর প্রভাব ফেলছে অলরেডি, সেটা হলো বার্মা অ্যাক্ট। বার্মা অ্যাক্ট অনুযায়ী আপনার হলো অনেকটা ধরেই নেওয়া হয় যে আপনার বার্মা এই অঞ্চলে আমেরিকার আগে আপনার হলো নিয়ন্ত্রণ ছিল না। সো মায়ানমারে যে গৃহযুদ্ধ হাবিজাবি অনেক কিছু হয়, এগুলোকে কাজে লাগায় আমেরিকা একটা পলিসি করতে চায় এবং এখানে তার কর্তৃত্ব স্থাপন করতে চায়। সেটা রাখাইন অঞ্চলে যখন রোহিঙ্গাদের উচ্ছেদ হলো, তখন চায়না আবার আপনার হলো ওই ক্ষেত্রে মায়ানমারকে সাপোর্ট দিছিল। ঠিক আছে, যে রোহিঙ্গারা এটা বিষয়। আমরা যদি মানে চায়নাকে বন্ধু হিসেবেই ম্যানেজ করতে পারি, তাহলে এই রোহিঙ্গা ইস্যুটা চায়না স্যাটেলে হেল্প করতে পারে, কিন্তু এর জন্য শক্তিশালী বার্গেনিং দরকার। ঠিক আছে, এছাড়া মানে আমেরিকা আলাদাভাবে রোহিঙ্গাদেরকে নিয়ে ওই রাখাইনে বসাইবে আমাদের এখানে বিষয়। আমার কাছে মাঝে মাঝে সন্দেহ হয় যে আমেরিকাও আমাদের এখানে রোহিঙ্গারা থেকে যাক, অথবা রোহিঙ্গাদের জন্য আমাদের একটা ভৌগোলিক মানে অস্তিত্ব তৈরি হোক, এটা আমেরিকাও চায়। মানে সেটা আমাদের অঞ্চলকে ব্যবহার করে। আমার কাছে তাদের সার্বিকভাবে মানে তাদের মুভমেন্ট, আচরণ, এগুলো দেখে মনে হয় তারা যে বিনিয়োগ করে, এই যে আমেরিকা রোহিঙ্গাদেরকে হিউজ পরিমাণ টাকা দিতে চায়, এটা কিন্তু কার মাধ্যমে দেবে? ধরেন বাংলাদেশের মাধ্যমে দেবে। তো এটা যদি ডোনেশন হিসেবে আসে উইদাউট কন্ডিশন, তাহলে একটা বিষয় ছিল। কিন্তু এটা যদি ঋণ হিসেবে আসে বা এরকম কিছু আসে, বা এটা শর্তযুক্ত কোনো ডোনেশন আসে, তাহলে কিন্তু বাংলাদেশের কাছ থেকে কিছু চাইবে। বিষয়টা রোহিঙ্গাদেরকে বেনিফিট দিলেও বাংলাদেশ দায়বদ্ধ হবে এই ডোনেশনের কারণে। তো এগুলো অনেকগুলো যোগ বিয়োগ আছে ভৌগোলিক কারণে। তারপরে আমাদের এখানে সমুদ্র সীমা, এই সমুদ্র সীমাতে মানে হলো চায়নাও নিয়ন্ত্রণ চাই, আবার আমেরিকাও নিয়ন্ত্রণ চাই, এখানে একটা লড়াই আছে। আবার চায়নার সঙ্গে বাংলাদেশ কোনোভাবে যদি রেল যোগাযোগ হতে পারে, তাহলে আমাদের এখানে আমদানি রপ্তানিতে বড় একটা প্রেশার কমে যায়। এবং আমি আপনাকে বলছি সাথে সাথে সঙ্গে সঙ্গে মানে চায়নার অনেক বিনিয়োগ এখানে চলে আসবে, এবং তারা আমাদের বন্দরকে কেন্দ্র করে বিনিয়োগ করবে, আমাদের এখানে মানে আপনার হলো অর্থনৈতিক অঞ্চলের জন্য জায়গা নেবে, জায়গা চাইবে, সেগুলোতে তারা কারখানা করবে, এবং আমাদের বন্দর ব্যবহার করে ইজিলি সারা বিশ্বে এখানে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে। এগুলো অনেকগুলো ক্যালকুলেশন আছে, যেগুলোর কারণে আমার কাছে মনে হয় যে আপনার আবার আমেরিকা যদি এরকম হতো যে আমাদেরকে তাদের ব্যবসায়িক প্যাটার্নগুলো দিয়ে দিত, মানে ধরেন বিভিন্ন ইনোভেশন তাদের আছে, সেই ইনোভেশনগুলোর প্যাটার্ন যদি বাংলাদেশকে শেয়ারিং করতো, তাহলে বাংলাদেশে মানে টেস্টার মতো গাড়ি হতে পারতো, বা ভালো ভালো বাহন বা অন্যান্য ভারী শিল্প, রকেট শিল্প, বিমান শিল্প, এগুলো যদি প্যাটার্ন দিয়ে হেল্প করতো, তাহলে হয়তো বাংলাদেশ তাকে ভালো বন্ধু হিসেবে নিতে পারতো। ঠিক আছে, কিন্তু সেটা কি কখনো করবে বলেন? সেটা করার সম্ভাবনাও ওইভাবে মানে নাই। তো সেই জায়গা থেকে আমার অবজারভেশন যে মানে চায়না আমাদের প্রথম বন্ধু হতে পারে, তারপরে পাকিস্তান আমাদের দ্বিতীয় বন্ধু হতে পারে। ঠিক আছে, এভাবে ক্যাটাগরি করে ভারতের নাম্বারটা 10-12 নাম্বারে আসতেও পারে, নাও আসার সম্ভাবনা আছে। এবং এখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য দেখেন চায়নারা কিন্তু ব্যবসায়ী, বেসিক্যালি ওরা রাজনীতি নিয়ে বেশি মাথা ঘামায় না। ওরা মানে আগে আওয়ামী লীগকে সাপোর্ট করছে, সামনে বিএনপিকে পুরোপুরি সাপোর্ট করবে। ঠিক আছে, এই জায়গা থেকে বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে চায়না কখনো নোংরামি করেনি, কখনোই করেনি। ঠিক আছে, তো আপনার হলো আমি আমার স্মরণে নাই এরকম করছে কিনা, তবে এই জায়গাতে অনেকগুলো মানে অনেকের দৃষ্টি আছে, এখানে আমেরিকার দৃষ্টি আছে, ভারতের দৃষ্টি আছে, মায়ানমারের দৃষ্টি আছে। এবং দেখেন এখানে প্রচুর পরিমাণ নাগরিককে, যারা অনেক পুরনো জনগোষ্ঠী এখানকার, তাদেরকে কেন্দ্র করে তাদেরকে ধর্মান্তরিত করার একটা বিভিন্ন প্রজেক্ট রয়েছে মানে আমেরিকার, এটা কিন্তু আছে। তো এই সকল বিবেচনা করে মানে আমেরিকার উপস্থিতি আমাদের এই ভৌগোলিক অবস্থানের জন্য একটা হুমকি।
সার্বভৌমত্বের জন্য হুমকি। কেন হুমকি? কারণ পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের ভালো চায় না, আর আমেরিকা ভারতের ভালো একটা বন্ধু। আর আমেরিকা যেহেতু ভারতের ভালো বন্ধু, সেহেতু ভারত যেহেতু বাংলাদেশের শত্রু বা ওই ধরনের আচরণ করছে, তাই এখানে মানে হলো আমেরিকা উইল নট বি দ্য বেস্ট চয়েস। এবং যেহেতু মানে ভারত বাংলাদেশের সাথে ক্ষতিকর আচরণ করছে, নদী এর আগ্রাসন, তারপরে আরও অনেক বিষয়, যেহেতু চীন এখানে বড় একটা শক্তিধর অঞ্চল, সেহেতু বাংলাদেশকে ব্যালেন্স অফ পাওয়ার কনফার্ম করতে হলে চায়না উইল বি দ্য বেস্ট অপশন। তো এটা আমার কাছে, আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান তো, যে আসলে দেখি কে বাংলাদেশের ভালো বন্ধু হওয়ার মতো এই মুহূর্তে বিবেচনায় আসা উচিত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।